শীতকাল মানেই নানান ধরনের টাটকা সবজি। আর এই শীতের সবজিগুলো দিয়ে আমরা কত ধরনের রেসিপি তৈরি করি, তাই না? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ড্রিম কুকিং থিয়েটার। আজ আমি আপনাদের সাথে ফুলকপি দিয়ে বিকেলের দারুণ একটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি। ফুলকপি দিয়ে তো আপনারা অনেক ধরনের কাটলেট, চপ তৈরি করে খেয়েছেন। আজ আমি যেভাবে তৈরি করে দেখাচ্ছি, একবার হলেও ট্রাই করে দেখবেন। তৈরি করাটা খুবই সহজ আর খেতে ভীষণ মজা। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে রেসিপিটাতে লাইক দিতে ভুলবেন না। যেহেতু ফুলকপির কাটলেট তৈরি করছি, আর এর জন্য ফুলকপি নিয়েছি। আর ফুলকপিটার ডাঁটাগুলোকে ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এখন ফুলকপিটাকে কেটে নিয়েছি। ফুলকপির ডাঁটাগুলো কিন্তু আমি নিব না, ফুলকপির যে ফুলটা রয়েছে শুধু সেটাই নিব। আর একদম কিমা করে ফেলবো। ফুলকপির ডাঁটাটাকে সরিয়ে ফেলে আমি দেখেন কিভাবে কেটে নিচ্ছি। মানে একদম কুচি কুচি করে ফেলবেন না, একটু দানা দানা ভাব, মানে কিমা যেরকম মাংসের কিমা তৈরি করি ঠিক সেভাবে তৈরি করছি। একদম মিহি কুচি করে ফেলবো না, একটু দানা দানা ভাব থাকবে সেভাবে আমি ফুলকপিটাকে কেটে নিচ্ছি। দেখেন ডাঁটাটা সরিয়ে ফেলেছি। আর ফুলকপিটাকে আমি এই জন্যই কিমা করছি যাতে খাওয়ার সময় বোঝা যায় যে আমি ফুলকপি দিয়ে কিছু তৈরি করেছি। তাই আপনারা ফুলকপিটাকে একদম মিহি করে গ্রেট করে ফেলবেন না, কিংবা একদম কুচি কুচি করে ফেলবেন না, যাতে বোঝা যায়। দেখেন একটু বড় বড় রেখেছি যাতে বোঝা যায় যে আমি ফুলকপি দিয়ে কিছু তৈরি করেছি। আর এভাবে আমি পুরো ফুলকপিটাকে কেটে নিচ্ছি। জাস্ট ফুলটাকে কেটে নিচ্ছি আর ডাঁটাগুলোকে আমি সরিয়ে ফেলছি। আপনারা চাইলে ডাঁটাও এখানে দিয়ে দিতে পারেন, তবে না দিয়েই ভালো। এরকম করে আমি ফুলকপিটাকে কেটে নিচ্ছি। পুরো ফুলকপি দিয়ে আমি কিমা তৈরি করে ফেলেছি। দেখেন, দেখে বুঝতে পারছেন যে এগুলো কিন্তু কিছুটা আস্তে আস্তে রয়েছে, আবার কিছুটা কুচি কুচি হয়েছে। এগুলো আসলে কাটার সময় এরকম হয়ে যায়, তবে এরকম একটু দানা দানা রাখবেন বা বড় সাইজে রাখবেন যাতে খাওয়ার সময় বোঝা যায় যে আমি ফুলকপির তৈরি কিছু খাচ্ছি। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু ছড়িয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে। তার মধ্যে আমি ফুলকপিটাকে ছেড়ে দিলাম, ফুলকপির কিমাটাকে ছেড়ে দিলাম। এখন এই কিমার মধ্যে আমি সামান্য একটু লবণ দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া, খুবই সামান্য পরিমাণে দিতে হবে। আর নেড়ে চেড়ে এই তেলের মধ্যে ফুলকপির কিমাটাকে ভেজে নিচ্ছি। এইটা ভাজার সময় কিন্তু কিছুটা পানি বেরিয়ে যাবে, আর এই পানিটা একদম শুকিয়ে নিতে হবে। যতক্ষণ না পানিটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কপিটাকে আমি ভেজে নিয়েছি। তার আগে এখানে আমি 3টা শুকনো মরিচ নিয়েছি, তেলে ভেজে নিয়েছিলাম শুকনো মরিচগুলোকে। তারপর ওগুলোকে আমি ক্র্যাশ করে নিচ্ছি। আপনারা চিলি ফ্লেক্স ইউজ করতে পারেন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখেন ফুলকপির পানিটা একদম শুকিয়ে গিয়েছে আর ফুলকপিটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ফুলকপিটাকে নামিয়ে নিচ্ছি। এতে করে ফুলকপিটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে আর ফুলকপির ফ্লেভারটা কিন্তু দারুণ হয়। আর এই ফুলকপি ভেজে নেওয়া প্যানের মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি আধা চা চামচ দিয়েছি রসুন বাটা। আর রসুন বাটাটাকে আমি একটু ভেজে নিব। রসুন বাটাটা ভেজে কাঁচা গন্ধটা যখন চলে যাবে আর একটু লালচে কালার হয়ে যাবে, সেই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। অল্প পরিমাণে দিয়েছি, আপনারা চাইলে বেশি পরিমাণে দিতে পারেন। পেঁয়াজ কুচিটাকে নেড়েচেড়ে আবার কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা যখন ভাজতে ভাজতে কিছুটা নরম হয়ে আসবে, সেই পর্যায়ে এখানে আমি আধা চা চামচ দিয়েছি আদা বাটা। আর আদা বাটা দেওয়ার পরেও আবার 2-1 মিনিট ভেজে নিব যাতে আদা বাটার কাঁচা গন্ধটা চলে যায়। আদা বাটাটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যাশ পটেটো। আমি কিছু আলু ভালোভাবে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। এখানে 1.5 কাপের মতো আলু সিদ্ধ রয়েছে। আর সিদ্ধ করার পর খুব ভালো করে ম্যাশ করে নিয়ে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আর একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। চুলার আঁচটাকে এই পর্যায়ে কমিয়ে রাখতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সেই যে তেলে ভাজা শুকনো মরিচ, সেটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, সামান্য একটু কাঁচা মরিচ, সামান্য একটু লবণ, অবশ্যই টেস্ট করে দিয়ে নেবেন। দিয়ে এখন খুব ভালো করে সবকিছুকে মিক্স করে নিচ্ছি। চুলা আঁচটা কমিয়ে দিয়ে মিক্স করতে হবে। আর শুকনো মরিচ, কাঁচা মরিচ এই ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এখন অ্যাড করে দিলাম ভেজে রাখা ফুলকপি। চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রাখতে হবে। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, এটা আমি বেশ অনেকটা পরিমাণে দিয়েছি। এখন সবকিছুকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখানে আর রান্না করার কিছু নেই, চুলা আঁচটাকে একদম কমিয়ে রেখে সবকিছুকে জাস্ট মিক্সড করে নিব। আর এর কারণেই দেখবেন যে এই কাটলেটের ফ্লেভারটা এত ভালো হয় যে একবার খেলে আপনার বারবারই খেতে ইচ্ছে করবে। এর মধ্যে আমি সামান্য একটু দিয়ে দিয়েছি আস্ত জিরা আর ধনিয়া, আমি তেলে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। সবকিছুকে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এটা কিন্তু রান্না করার কিছুই নেই, চুলা আঁচটা কমিয়ে দিয়ে আমি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। আর এর কারণে কিন্তু এই ফ্লেভারটা দারুণ হয়ে যাবে। এখন নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে।
এখন আমি এর থেকে কাটলেট তৈরি করে নিব। আর ঠান্ডা হওয়ার পরে হাত দিয়ে আবার একটু ভালোভাবে মেখে নিচ্ছি। একদম ডোলে ডোলে মেখে নিব না, জাস্ট একটু সফট করে নিচ্ছি, যেহেতু ঠান্ডা হওয়ার পর এগুলো একটু শক্ত হয়ে গিয়েছে। আর ছোট ছোট মন্ড ভাগ করে নিচ্ছি। একবারে সবগুলো মন্ড ভাগ করে নিলে খুব দ্রুত কাটলেটগুলোকে তৈরি করে নেওয়া যায়। এরকম ছোট ছোট করে আমি 8টার মতো মন্ড ভাগ করে নিচ্ছি। হয়ে গিয়েছে। এখন এই একটা মন্ড থেকে আমি নিয়ে নিয়েছি। এখন এর থেকে কাটলেট তৈরি করে নিব। প্রথমে আমি এক হাতের সাহায্যে একটু লম্বা করে নিলাম, তারপর আমি দু হাতের সাহায্যে কাটলেটের শেপ দিয়ে দিব। একটু এভাবে চেপে চেপে চতুর্দিক থেকে কাটলেটের শেপ দিয়ে নিয়েছি। যেহেতু এখানে আস্ত ফুলকপি রয়েছে তাই এগুলো কিন্তু একদম মসৃণ হবে না, একটু হলেও ফাটা ফাটা থাকবে, যেহেতু ফুলকপিগুলো আস্ত রয়েছে। আর ফুলকপি কিন্তু আলুর তুলনায় অনেকটাই শক্ত রয়েছে। আর এভাবে আমি সবগুলো কাটলেট বানিয়ে নিয়েছি। আপনারা যে কোনো শেপেই কাটলেটগুলো বানিয়ে নিতে পারেন। দু হাতের সাহায্যে চতুর্দিকে সমান করে দিচ্ছি আর এভাবে একটু লম্বা করে কাটলেটের শেপ দিয়ে নিয়েছি। আর এভাবেই আমি সবগুলো কাটলেট তৈরি করে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে আমি নিচ্ছি আধা কাপের একটু কম ময়দা আর আধা কাপের একটু কম কর্নফ্লাওয়ার। আপনারা যে পরিমাণ ময়দা নেবেন সেই পরিমাণ কর্নফ্লাওয়ার নেবেন। সামান্য একটু লবণ দিয়েছি। এখন এই সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। সব কিছু মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পানি। প্রথমে আমি আধা কাপ পরিমাণে পানি নিয়েছি আর অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করছি। আর এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘন হবে না, মিডিয়াম কনসিস্টেন্সির মতো একটা ব্যাটার হতে হবে। আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি আধা কাপ পানি নিয়েছি, এরপরে আমি আরও 2 টেবিল চামচ পানি ইউজ করেছি। আর আধা কাপ দেওয়ার পরে 1 টেবিল চামচ কিংবা 2 টেবিল চামচ পানি ইউজ করবেন, আমি যে মেজারমেন্টে বানিয়েছি। আর খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। আপনাদের কাছ থেকে দেখাচ্ছি, দেখেন ঘনত্বটা কেমন হবে। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ভারীও না। খুব বেশি ভারী হলেও খেতে ভালো লাগবে না, আবার খুব বেশি পাতলা হলেও ভালো লাগবে না। ব্যাটারটা সরিয়ে রাখছি। এখন একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব। বেশ অনেকটা পরিমাণে ব্রেড ক্রাম্ব নিয়েছি। এখন এক এক করে কাটলেটগুলোকে নিয়ে যাচ্ছি আর যে ব্যাটারটা বানিয়ে নিয়েছি সে ব্যাটারের মধ্যে কাটলেটটাকে ডুবিয়ে নিচ্ছি। কাটলেটটাকে আমি চামচ দিয়ে এপিট ওপিট করে ডুবিয়ে নেওয়ার পরে একটা কাঁটা চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি, যাতে ব্যাটারটা নিচের দিকে পড়ে যায় আর ব্রেড ক্রাম্বটা খুব বেশি নষ্ট না হয়। আমি এখন ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর শুকনো হাতে আমি ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিব। আর এই কাটলেটগুলোকে আমি ডাবল কোটেড করে নিব। কাটলেট যদি আপনি ডাবল কোটেড করে নেন তাহলে ভাজার সময় এগুলো ফেটেও যাবে না আর অনেক বেশি ক্রিস্পি হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেক বেশি ক্রিস্পি থাকবে। আবারও আমি সেই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিলাম। তারপর আবারও ব্যাটার থেকে তুলে আমি ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে ডাবল কোটিং। একবার আপনি ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেওয়ার পর আবারও আপনি ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে ডাবল কোটিং। আর ডাবল কোট করলে এই কাটলেটগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি খুব ভালো করে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিচ্ছি। একটু চেপে চেপে লাগিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আবারও আমি সেমভাবে আরও একটা কাটলেট নিয়ে এসেছি, সেটাকে আবারও ভালোভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে আবারও সেই কাঁটা চামচ দিয়ে তুলে ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নিচ্ছি। এটাকেও আমি দুবারের মতোই ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিব। আমি প্রত্যেকটা কাটলেটকেই দুবার ব্রেড ক্রাম্বে কোট করে নিব। একটু চেপে চেপে করে নেবেন। আবারও সেমভাবে আমি সেই ব্যাটারের মধ্যে ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। তারপর আবারও কাঁটা চামচ দিয়ে তুলে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে ব্রেড ক্রাম্বটাকে সেট করে নিচ্ছি। আর এভাবেই কিন্তু সবগুলো বানিয়ে নিব। আর এগুলো বানিয়ে নেওয়ার পরে আপনারা কিন্তু ফ্রিজও অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। জিপলক ব্যাগ কিংবা এয়ারটাইট কন্টেনারে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। ডিপ ফ্রিজে রেখে দিবেন আর যখন খেতে মন যাবে তখন বাইরে বের করে রেখে তারপরে তেলের মধ্যে ভেজে নেবেন। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি। চুলায় তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গিয়েছে। এরপর আমি এক এক করে কাটলেটগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না, যেহেতু ভিতরে পুরটা রান্না করা রয়েছে। জাস্ট ব্রেড ক্রাম্বটা যাতে ক্রিস্পি হলেই এগুলোকে নামিয়ে নিতে হবে। উপর দিকে একটু তেল উঠিয়ে দিচ্ছি। যখনই ব্রেড ক্রাম্বে খুব সুন্দর একটা কালার চলে আসবে আর অনেকটা ক্রিস্পি হয়ে যাবে, সেই পর্যায়ে এগুলোকে নামিয়ে নিতে হবে। তার আগে এগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। এগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়ে যায়। আর একটু সময় নিয়ে ভাজবেন যাতে খুব ভালো করে ব্রেড ক্রাম্বটা ভাজা হয়। আর দেখেন এগুলো কত সুন্দর একটা কালার চলে এসেছে। আমি এগুলোকে তুলে নিচ্ছি। যখন দেখবেন যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর অনেক বেশি ক্রিস্পি লাগছে, তখনই তুলে ফেলবেন। এগুলোকে ভাজতে ভাজতে একদম পুড়ে ফেলা যাবে না। এগুলোকে উল্টে পাল্টে দিয়ে ভেজে নিব যাতে এগুলো কোনোভাবে পুড়ে না যায়। আর আমি সবগুলো এভাবে ভেজে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেল দারুণ মজার
ফুলকপির কাটলেট। আপনারা অনেক ধরনের কাটলেট খেয়েছেন, তবে একবার এইভাবে কাটলেট তৈরি করে দেখুন। এই ফুলকপির কাটলেটের স্বাদ আপনার মুখে লেগে থাকবে। আর এটা এত বেশি ক্রিস্পি হয়েছে, দেখেন ভিতরটা কত সুন্দর লাগছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।